আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫০ শতাধিক নিহতের দাবি, যা জানাল রিউমার স্ক্যানার। সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলবির অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহত এবং নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ১৫০ থেকে ২০০ জন নিহত হওয়ার একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় এই নিহতের সংখ্যা মাত্র ৪ জন। এই দাবিটি ভুয়া। এরপর জানাবো, বাংলাদেশের টেকনাফ অঞ্চলে এলাকা আরাকান আর্মির দখলে, যা জানালো রিউমার স্ক্যানার। মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত মংরু শহর দখলে দাবি করছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মাত্র কয়েক মাস ধরে আরাকান আর্মি এবং মিয়ানমার জান্তা বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে। এরই মাঝে অনেক পেজ থেকে বলা হচ্ছে বাংলাদেশের ২৭২ কিলোমিটার মিয়ানমারের আরাকান আর্মি দখল করেছে। আজ ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার জানিয়েছে এই দাবিগুলো মিথ্যা। আসলে বাংলাদেশের কোনো ভূমি দখল করেনি, বরং আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের কাছ থেকেই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এটি বাংলাদেশের কোনো ভূখণ্ড নয়, মিয়ানমারের ভূখণ্ডই। জানাবো, হাসিনা পরিবারের সদস্যদের নামে ১৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশে ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫টির নাম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে। এর মধ্যে ২টি তার নিজের নামে, তার বাবা শেখ মুজিবের নামে রয়েছে ১১টি এবং তার মা শেখ ফজিলুতুন্নেসা মুজিবের নামে রয়েছে ২টি। এদিকে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১শে ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। এবারে জানাবো, নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব বললেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো, সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্ক সংকেত। বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে দেশের ৪ সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫০ শতাধিক নিহতের দাবি, যা জানালো রিউমার স্ক্যানার। সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলবির অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ১৫০ থেকে ২০০ জন নিহত হওয়া একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের সংখ্যা ১৫০ থেকে ২০০ নয়, বরং এই ঘটনায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে সংক্রান্ত দাবিটির একটি ভিডিও নজরে আসে রিউমার স্ক্যানারের। গত ১৮ থেকে ১৯শে ডিসেম্বর ফেসবুকের একাধিক অ্যাকাউন্টে ১, ২ ও ৩ একই ক্যাপশনে এই ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে এক ব্যক্তিকে লাশের সংখ্যা নিয়ে একই দাবি করতে দেখা গেলেও সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ উল্লেখ করেননি তিনি। পরবর্তী অনুসন্ধানে সংঘর্ষ হওয়ার দুই গ্রুপের নেতৃত্বের পক্ষ থেকে উক্ত দাবি করার প্রমাণও মেলেনি। এ বিষয়ে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার গত ১৮ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি সাংবাদিকদের জানান, সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন বাচ্চু মিয়া ৭০, তাজুল ইসলাম ৬৫ ও মোহাম্মদ বেলাল ৬০। বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, বেলালের বাড়ি ঢাকার দক্ষিণ খান আর তাজুলের বাড়ি বগুড়া। ৩
জনের মধ্যে তাইজুল ইসলাম সাতপন্থী বলে জানা গেছে, অপর 2 জন জুবায়েরপন্থী। এছাড়াও দেশের মূলধারার অন্যান্য সংবাদ মাধ্যমেও 4 জন নিহতের তথ্য পাওয়া যায়। সুতরাং সম্প্রতি ইজতেমার মাঠে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলবি অনুসারীদের মধ্যে সংঘর্ষে 150 থেকে 200 জন নিহত হয়েছে শীর্ষক একটি দাবি প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিমূলক এবং মিথ্যা। বাংলাদেশের টেকনাফ অঞ্চলের এলাকা আরাকান আর্মির দখলে, যা জানালো রিমার স্ক্যানার। মিয়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী মংড়ো শহর দখলের দাবি করে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কয়েক মাস ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের পর মংড়ো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রচার করা হয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের টেকনাফ অঞ্চলের এলাকা দখল করে নিয়েছে। পাশাপাশি দখলকৃত জায়গায় সংখ্যা উল্লেখ করেও বলা হয়েছে বাংলাদেশের 272 কিলোমিটার জায়গা মিয়ানমারের আরাকান আর্মি দখল করে নিয়েছে, যা একেবারেই সত্যি নয় এবং ভিত্তিহীন বলে জানিয়েছে দেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টচেক রিমার স্ক্যানার। 18 ডিসেম্বর এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রিমার স্ক্যানার। তাদের অনুসন্ধান থেকে দেখা যায় আরাকান আর্মি বাংলাদেশের টেকনাফ এলাকা দখল করেনি, বরং বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবিগুলো পর্যবেক্ষণ করলে অধিকাংশ দাবিতেই কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ সংযুক্ত করতে দেখা যায়নি। তবে কিছু দাবিতে নিউজ 24 এর একটি ভিডিও প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। গত 10 ডিসেম্বর নিউজ 24 এর ইউটিউব চ্যানেলে উক্ত মূল প্রতিবেদনটি থেকে জানা যায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি, দখলে নিয়েছে মংড়ো শহর। তাই সাথে নাপ নদীর আরাকান জলসীমায় নৌযান চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে তারা। অর্থাৎ মূল সংবাদ প্রতিবেদনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমার এলাকা আরাকান আর্মির দখল করেছে বলে জানানো হয়েছে। বাংলাদেশের এলাকা দখলের বিষয়টি মিথ্যা। 9 ডিসেম্বর মূলধারার গণমাধ্যম প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় মিয়ানমারের মংড়ো শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর রোববার সকালে মংড়ো শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। সোমবার 9 ডিসেম্বর মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। হাসিনা পরিবারের সদস্যদের নামে 15 পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশে 55টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 15টির নাম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে। এর মধ্যে 2টি তার নিজের নামে, বাবা শেখ মুজিবুর রহমানের নামে 11টি, আর মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে আছে 2টি বিশ্ববিদ্যালয়। ইউজিসি বলছে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ নিতে ভবিষ্যতে নাম পরিবর্তন হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার মান বাড়ুক বা না বাড়ুক, সংখ্যার খাতিরে বেড়েছে বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার পর গত 53 বছরে সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে 55টি, যার প্রায় 3 ভাগের 1 ভাগের নামকরণ করা হয় শেখ পরিবারের নামেই, যা প্রতিষ্ঠিত হয় বিগত সরকারের সময়ে। এসব বিশ্ববিদ্যালয়ের ধরনে আছে রকম ফের, যেমন সাধারণ, মেডিকেল, মেরিটাইম, বিজ্ঞান ও প্রযুক্তি, এভিয়েশন, অ্যারোস্পেস, কৃষি, ডিজিটালাইজেশন, এই 7 ধরনের বিশ্ববিদ্যালয়। এর 11টি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে। জামালপুর ও সিলেটে আছে আরও 2টি। তার কন্যা শেখ হাসিনার নামে নেত্রকোনা এবং খুলনায় আছে 2টি বিশ্ববিদ্যালয়। 5 আগস্টের পর বেশিরভাগ বিশ্ববিদ্যালয় দেখা যায় নামফলক থেকে মুছে ফেলা হয়েছে শেখ পরিবারের চিহ্ন। গাজীপুরে 2টি, গোপালগঞ্জ, নওগাঁ, সিলেট একই চিত্র। তবে সরকারি বিশ্ববিদ্যালয়ের নামফলক থেকে শব্দ মুছে ফেললেই নাম পরিবর্তন হয় না। সাধারণত ইউজিসিতে আবেদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে সংসদে বিল আকারে পাশ হতে হয় এসব বিশ্ববিদ্যালয়ের নামের। কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লায়লা ইয়াসমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি সরকারি সিদ্ধান্তের বিষয়। সরকারের সব সিদ্ধান্তই আমরা অনুসরণ করে থাকি। নাম পরিবর্তন এটি আমাদের কোনো বিষয় নয়। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিলেই নাম পরিবর্তন করা হবে।
উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে শনিবার ২১শে ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে মারা যান তিনি। বাদ এশা ধানমন্ডিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছেলে মোয়াজ আরিফ জানান, শুক্রবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার বাবা। ধানমন্ডি ল্যাবেইড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। গত ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। এর আগে ২০০১ থেকে ২০০৫ সালে ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এএফ হাসান আরিফ। এছাড়াও ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এএফ হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকা এসে বাংলাদেশের হাইকোর্টে কাজ শুরু করেন। এএফ হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শক, নির্মাণ সালিশ, বাণিজ্যিক সালিশ, অর্থ, ব্যাংকিং এবং সিকিউরিটিজ, কর্পোরেট বাণিজ্যিক ও ট্যাক্সেশন, সাংবিধানিক আইনের বিষয়, পাবলিক আস্বাদন, আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের জন্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।